ঘাস কাটার জন্য মেশিন আছে, করে কেটে ফেললো, অথবা বড় বীজগুলোকে এরকম নিই। কাঁচি ঠিক আছে আছে, দেখছেন আমরা কিনা আমাদের আমাদের মালিকদের কাছে রেপার্টরিটাকে থাকে, একটু এক শেয়ার কাঁচি করি। কাজ 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 করে কেটে দ্রুত শেষ করে ফেলে, কারণ আমরা এটা মাঠের ঘাস, এটা তো আর বেডরুমের ইয়া না, 2-1 ইঞ্চি প্রথমে নিব একটু হচ্ছে উনিশ বিশ অর্ডার যদি হয় ডিজায়ার, তাই না? তাহলে আমরা মাইন্ড পৃথিবীর চ্যাপ্টারের কোনো মধ্যে যাব। ক্ষতি হবে না, মহাভারত অর্ডার অশুদ্ধ হবে না। ডিজায়ার, কিন্তু এটাকে একজন আমরা একের ফাস্টিডিয়াস মধ্যে নিয়ে ব্যক্তি নিলাম। কি এই করছে, দেখেন এখানে ব্যক্তিটা একে চলে দেখেন কি আসছে, করছে, এক একটা নাম্বার ছোট্ট কাঁচি স্লিপে। নিয়েছে, যে এরপরে মাটিতে বসে আমাদের পরম রুব্রিক্স হলো ধৈর্য ধরে একটা ডিসঅর্ডার একটা করে সেনসিটিভ টু। ঘাস সমান করে কাটছে। ডিসঅর্ডার সেনসিটিভ টু। এরপরে আমরা আছি হচ্ছে ফাস্টিডিয়াস, ফাস্টিডিয়াস আমরা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে অ্যাঙ্গার ডিসঅর্ডার অ্যাবাউট, অ্যাঙ্গার অ্যাঙ্গার ডিসঅর্ডার অ্যাবাউট হিউ, না সরি, ডিসঅর্ডার নিচের না, অ্যাঙ্গার ডিসঅর্ডার অ্যাবাউট, হ্যাঁ এটা আমরা নিলাম। এর পরেরটা হলো অ্যাংজাইটি, অ্যাংজাইটি কনসাইন্স অ্যাংজাইটি অফ, অ্যাংজাইটি কনসাইন্স অ্যাংজাইটি অফ, এইটা। হ্যাঁ, আমরা এটাকে যখন রেপার্টরি করবো, অ্যানালাইসিস করবো, এখানে চাপলেই ভুল করলাম কোথায়, এটার সাথে কি মিললো না। অর্ডার ডিসঅর্ডার নিলাম, ডিসঅর্ডার ফাস্টিডিয়াস, অ্যাঙ্গার ডিসঅর্ডার অ্যাবাউট, ও এসে ডেলিশন, এটা ভুল করে নিয়ে গেছি, এটা বাদ। দেখেন আমরা গতদিন স্লাইডটা শেয়ার করেছি এই পর্যায়ে, তাই না? মনে আছে তো? আমরা জি স্যার। আপনাদের প্রশ্ন করেছিলাম যে ভ্যানিলা হবে না হিরোইনাম হবে। এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমার মানে অনেক সময় লেগেছে এই বিষয়টা বুঝতে, হ্যাঁ, শিখতে। আমি আগে বুঝতাম না, হ্যাঁ। তো আমি আপনাদেরকে ওই বিষয়গুলো শেয়ার করছি, খুব ঠান্ডা মাথায় শুনবেন, এবং এটা শিখতে পারলে অনেকগুলো মেডিসিন বোঝা যাবে। তো দেখেন, মহিলাটা সকাল থেকে কাজ করে যাচ্ছে, তাই না? সকালে ঘুম থেকে উঠে থেকে নাস্তা করা, ব্রেকফাস্টে দিয়ে করা, তারপরে বিকালে যেহেতু প্রোগ্রাম হবে, প্রোগ্রামে কিছু কিছু আয়োজন সকাল থেকে শুরু করতে হবে, সেগুলা সে করা। তার মানে আপাত দৃষ্টিতে আপনি যদি এরকম করেন, আমার যারা সিপিআর ক্লাস করেছেন তারা বুঝবেন যে এই বিষয়টা হলো কি, ডান্সিং, তাই না? সকাল থেকে উঠে কাজ করছে, এটা করছে। আমি আপনাদেরকে ভিডিও ক্লিপও দেখাইছিলাম ডান্সিং এ। আমরা যদি ডান্সিং রুব্রিক্সটাকে এখানে অ্যাড করি, DAN, ডান্সিং, ডান্সিং রুব্রিক্সটাকে যদি অ্যাড করি, দেখেন এখানে মেডিসিন কিন্তু ভ্যানিলা হচ্ছে, হিরোইনাম চলে গেল। ঠিক আছে, আপনারা যদি গ্রস লেভেলে সূক্ষ্মভাবে না বুঝে, ডান্সিং কে যদি সূক্ষ্মভাবে না বুঝেন, গ্রস লেভেলে যদি দেখেন, আমরা ডান্সিং এর ইয়ে কি বলেছিলাম, যে মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে উঠে ঘর তোর ঝাড় দেয়, নাস্তা করে, শাশুড়ির জন্য চা তৈরি করে, শ্বশুরের জন্য চা তৈরি করে, যার যেটা পছন্দের জিনিস সেটা তৈরি করে, তারপরে সকালবেলা বাচ্চাকে রেডি করায়, তাকে টিফিন বক্সে দেয়, হাজবেন্ডের কোন শার্ট হবে পরে যাবে অফিসে সেটাকে সে বিছানার উপরে রেখে আসে, এবং হাজবেন্ডের টাই ঠিক মতো পড়া হলো কিনা নট টট দেখে দেয়। তারপর সবাইকে খাওয়া দাওয়া শেষ করে এবার বাচ্চাকে নিয়ে সেই স্কুলে যায়। আমরা একটা ভিডিও ক্লিপ দেখেছিলাম, আপনাদের মনে হয় মনে আছে, সে সময় আমরা দেখাইছিলাম। তো এই পুরো বিষয়টাকে আমরা ডান্সিং বলছিলাম। তো এখানেও কিন্তু মেয়েটা তাই, সকালে উঠে মহিলাটা তাই সকালে উঠে কাজ করছে, এই করছে ওই করছে, বাচ্চাদের নিয়ে এই করতেছে, তাই না? তো এটাকে আমরা ডান্সিং নিতে পারবো, কিন্তু বেসিক্যালি আমরা এটাকে ডান্স কেন মনে করছি না, এই বিষয়টা নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। তো যদি এই রুব্রিক্সের যে সেট আমি গতদিন দিয়েছি তার সাথে যদি আপনি ডান্সিং যোগ করেন, তাহলে মেডিসিন হবে ভ্যানিলা। তো আমাদের এখন প্রশ্ন হলো, মহিলাটা যে সকাল থেকে একটার পর একটা কাজ করে যাচ্ছে, এটাকে ওই সিপিয়াওয়ালা ডান্সিং আমরা কি ওই ডান্সের মতন করে নেব কিনা, এটা একটা প্রশ্ন। একটা সহজ প্রশ্ন আমি করি, আপনাকে কি কেউ জোর করে নাচাতে পারবে? যেমন মনে করেন যে কেউ আসলে এসে বন্দুক ধরলো, ধরে বলে 1 2 3 ডান্স, জাস্ট ডান্স, তাহলে কি নাচ আসবে? একটু ভেবে দেখেন তো। জোর করে কিন্তু নাচ আসে না, একদমই আসে না। ডান্সিং জোরাজুরিতে হয় না। ডান্সিং এর জন্য সবার আগে প্রয়োজন কি, সুন্দর একটা মিউজিক, একটা সুর, একটা মেলোডি। যখন সেই সুর কানের
মধ্যে দিয়ে, কানের ফুটার মধ্যে দিয়ে একদম ভেতরে যে আঘাত করে, তখন কিন্তু আপনি মনের অজান্তে মিউজিকের সাথে ধীরে ধীরে তাল মেলাতে শুরু করে দেবেন। আমাকে মনে দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে তাল মেলাতে শুরু করে দেবেন। হয়তো প্রথমে আপনার মাথাটা একটু, মিউজিক শুনলে আমরা করি না, একটু মাথাটা এরকম এরকম করে ঝাঁকাই, তারপরে হাত দেখাচ্ছে এরকম এরকম করে ইয়ে করি, পাটাকে এরকম এরকম করে থাপ থাপ করে ইয়ে করি। তারপর ধীরে ধীরে কিন্তু শরীরটাকে আমরা মুভ করি, এবং ধীরে ধীরে যদি আমরা যত ঢুকে পড়বো মিউজিকের মধ্যে, তত কিন্তু আমাদের শরীরের ডান্সিংটা বাড়তে থাকবে। কিরকম, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। যারা এই যে ভিডিও মানে মনে করেন যে ক্লাস করব না, ভিডিও রেকর্ডিং ভিডিও দেখে শিখে নেব, হ্যাঁ, তারা তো এই ভিডিওগুলা এই ইয়েগুলো তো দেখতে পাবেন না। তো এই কারণেই কাজ হলো আপনাকে প্রায়োরিটি সেট আপ করতে হবে। আপনার, আমি তো প্রতিদিন ক্লাস নিই না, আমি আগেই জানাই দিচ্ছি, যেই দিন ক্লাস থাকবে সেদিন আপনারা চেষ্টা করবেন রোগীর শিডিউল না দেওয়ার, থাকলেও তাদেরকে আলাদা করে রেখে দেবেন। এটা হলো আপনার গুরুর প্রতি আপনার কর্তব্য। আপনি যদি আমাকে গুরু মনে করে রাখেন, তাহলে বাড়ির কাজ আপনাকে ওখানে ফেলে রাখতে হবে, না হলে আপনার মধ্যে এই জ্ঞানটা ভিতরে ঢুকবে না। এটা অত্যন্ত আধ্যাত্মিক একটা জ্ঞান। এই জিনিস, এই ফিজিক্যাল আমি আপনাকে বই লিটারেচার দিয়ে দিলেও আপনারা কিন্তু পাবেন না। তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন। সব বন্ধ, পেশেন্ট বসে থাকবে, প্রয়োজন হলে 1 ঘন্টা, আপনি 1 ঘন্টা পরে দেখে দেবেন। তো যাক, আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখেন। আপনারা ভিডিওটা দেখলেন, আপনারা যে ক্লিপটা দেখলেন সেটা শাহরুখ খানের বিখ্যাত একটা সিনেমা দিল তো পাগল হ্যায়, হ্যাঁ, এই সিনেমার একটা আইকনিক দৃশ্য এটা। এইখানে শাহরুখ খান মিউজিক বা ড্রামস, প্রথমে আমরা যেটা দেখলাম যে মিউজিক বাজাচ্ছিল, আর দেওয়ালের ওই পারে মাধুরী দীক্ষিত সেই সুর শুনে, মাধুরী কিন্তু শুরুতে একদম ধুমধারাক্কা নাচ কিন্তু শুরু করেনি। প্রথমে কি কি করছিল, ভিডিওটা মনে আছে? প্রথমে সে কেবল হাত পা দিয়ে একটু তাল ঠুকছিল, ট্র্যাপিং করছিল। তারপরে সুরের টানে ধীরে ধীরে সামনের দিকে চলে আসলো, এবং মিউজিকের প্রত্যেকটা বিটের সাথে নিজেকে মেলালেন, এবং এক পর্যায়ে নাচতে নাচতে সে একটা সুরের গোলক ধাঁধায় পুরোপুরি হারিয়ে গেলেন। এবার সে কিন্তু নিজে আর টের পাননি। আর ঠিক যখন শাহরুখ খান আচমকা তার সামনে এসে দাঁড়ালো, তিনি যেন ঘোর থেকে জেগে উঠলেন, একদম স্তব্ধ হয়ে গেলেন। হ্যাঁ, এটাই হলো সত্যিকার ইনভলভমেন্ট, ডান্সিং এর ইনভলভমেন্ট এটাই, মগ্নতা। ডান্সিং এর মূল রহস্য এখানেই। আপনি যখন কোনো কিছুতে এতটা গভীর ইনভলভ হয়ে পড়বেন যে আপনার চারপাশের দুনিয়ায় আর কোনো হুঁশ থাকবে না, আর সেই প্রসেস বা প্রক্রিয়া থেকে আপনি এক ধরনের পরম আনন্দ, প্লেজার পাচ্ছেন, এটা হলো ডান্সিং এর। আরেকটা আমি একটু ভিডিও দেখাই, ভিডিওটা একটু মন দিয়ে দেখেন। অল্প ভিডিওর ক্লিপটা দেখলাম, আপনারা পরে দেখে নিতে পারেন। আপনি যদি ইউটিউবে যে এআর রহমানের লাইভ কনসার্ট গুলা দেখেন, হ্যাঁ, দেখবেন যে তিনি যখন স্টেজে উঠে পিয়ানো বাজাচ্ছেন, তখন লক্ষ্য করবেন ওনার চোখটা একদম বন্ধ, একদম বন্ধ হয়ে থাকে। ওনার সামনে 40-50 হাজার লাখখানিক দর্শক চিৎকার করছে, একদম চারিদিকে স্টেজ, ওনার স্টেজ গুলো খুব ঝকমকে, আলো ঝকমক করে, কিন্তু এআর রহমানের ওইদিকে কোনো খেয়াল থাকে না। তিনি পিয়ানোর মাঝখানে মাথা নিচু করে একদম মগ্ন হয়ে থাকেন, সুরের তালে তালে নিজেকে মাথা দুলাচ্ছেন, আর নিজের অজান্তে সেই সুরের সাগরে একদম ডুব দিচ্ছে। এই যে নিজের খেয়াল, নিজের মাস্তিতে ডুবে যেয়ে কাজ করা, সেখানে এক ধরনের পরম সুখ খুঁজে পাওয়া যায়। এটাই হলো ডান্সিং এর মূল ফিলোসফি। ডান্সিংটাকে আমি বুঝাতে পারলাম, ডান্সিং এ এই ফিলিংসটা থাকতে হবে, একদম পরম সুখ, এক্সট্যাসি, একদম মানে ঢুকে যাওয়া। তো আমি, আমার মনে আছে, আমি কোন একটা সময় ডক্টর অশোক মহান্তি স্যার, গুরুদের নাম নেওয়া মানে আমাদের উচিত, এই কারণে নিচ্ছি, তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তিনি আমাদেরকে একবার ফসফরিক অ্যাসিড সম্পর্কে বলছিলেন, তখন তিনি ইয়ার রহমানের এই কথাটা বলছেন। এতদিন পরে আমার হঠাৎ করে মাথায় আসলো যে এটাও তো আপনাদেরকে দেখানো যায়। তো ফসফরিক অ্যাসিডের মধ্যে এই ধরনের ডান্সিংটা, ডুবে যাওয়ার যে বিষয়টা পাওয়া যায়। আমি ভবিষ্যতে কোনো এক মাসে আপনাদেরকে ফসফরিক অ্যাসিড পড়াবো, দেখবেন যে কোন লেভেলের মেডিসিন এটা। তো মনে রাখবেন, মানুষ যখন কোনো কাজে এই ড্যান্সিং লেভেলের ইনভলভমেন্ট দেখায়, তখন সে কাজটাকে ভালোবেসেই করে, এবং সেখান থেকে মনে মনে এক ধরনের মানে অদ্ভুত পরিতৃপ্তি সে পায়। তো এবার আমাদের এই রোগীর দিকে তাকানো যাক।
তিনি যে এত কাজ করছিলেন সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি, হ্যাঁ, সেটা কি আদৌ এই ডান্সিং লেভেলে ছিল? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, তার কাজের মধ্যে কি আনন্দ বা প্লেজার, যা একজন ওই যে আমরা মাধুরী দীক্ষিতের ক্ষেত্রে দেখলাম, হ্যাঁ, নাচুনি মানুষ যে নাচতেছে, নাচের মধ্যে যে পায়, সেরকমটা কি আপনাদের মনে হয়েছে? কারো কি মনে হয়েছে যে সেরকম আনন্দ পেয়ে পাচ্ছিল? ডেফিনেটলি না, মোটেই না। কিন্তু তিনি, আমরা কি দেখি কার্সিনোসিনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, কার্সিনোসিন যখন পড়াইছিলাম তখন কি দেখেছিলাম যে সে আনন্দে ছন্দে নাচছিল। হ্যাঁ, বরং আহ, আহ, মানে এই মহিলাটা কিন্তু কাসিনুসিনের মতো নাচছে না। হ্যাঁ, তিনি অন্য কারো ইশারায়, মানে অদ্ভুত এক ধরনের মানসিক বাধ্যবাধকতা থেকে তিনি যেন নাচতেছিলেন। তিনি তার জীবন আর কাজের ওই যে ট্রেনের যে বগিগুলো বলতেছিলাম, যে উনি পার্ট পার্ট করে ফেলে, কম্পার্টমেন্ট করে ফেলে, আলাদা আলাদা কম্পার্টমেন্টে ভাগ করে দিয়েছেন, যে এটা একটা কাজ, খাট করে এটা হয়ে যাবে, তারপর খাট করে এটা হবে, তারপরে এটা হবে। এই যে স্টেপ গুলা রাখছিল, এর মধ্যে কিন্তু কোনো আনন্দের ছন্দ কিন্তু ছিল না, বরং একটা যান্ত্রিক শৃঙ্খলে বাঁধা ছিল। আর যখনই বাস্তবতার ধাক্কায় সে যান্ত্রিক কম্পার্টমেন্ট গুলো উলট পালট হয়ে গেল, তখন তার ভেতরে ভেতরে খিটমিটে বিষয়টা চলে আসলো, ইরিটিবিলিটি চলে আসলো, তার ইরিটিবিলিটি বাইরে প্রকাশ পেল। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে স্যার, রেপার্টরিতে তো সিপিয়া, আমরা তো সিপিআই পড়াইছিলাম, ডান্সিং ডান্সিং আছে, আবার সিপিআর মধ্যে কিন্তু প্রচন্ড ইরিটিবিলিটি দেখি, তাই না? আমরা যখন সিপিআই পড়েছিলাম, আপনাদের মনে আছে হয়তো, সিপিয়া যেমন ডান্সিংও করে এবং তার মধ্যে তীব্র ইরিটেবিলিটি আছে। তাহলে সিপিয়া কখন ইরিটেবল হয় এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আর আমাদের এই রোগীর সাথে তার পার্থক্যটা কোথায় সেটাও আমাদের বুঝতে হবে। দেখেন, সিপিয়া তখনই প্রচন্ড ইরিটেবল হয়ে ওঠে, খিটমিটে হয়ে ওঠে, যখন তার মনে হয় আমি সারাটা জীবন এই সংসারের জন্য এত নাচলাম, এত ডান্সিং করলাম, দিন রাত জান প্রাণ উজাড় করে দিয়ে খাটলাম, আর আজকে যখন আমি নিজে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, তখন আমার মেয়ে, আমার ফ্যামিলি, আমার ছেলে বা অন্য মেম্বাররা কাজ ঠিকই করছে, কিন্তু আমি যেরকম আপ টু মার্ক কাজ করতাম, টু দ্য পয়েন্ট কাজ করতাম, সেরকম করছে না। অর্থাৎ সিপিয়া যেভাবে নিখুঁত ভাবে কাজ করত, তার অসুস্থতার দিনে অন্যরা সেই স্ট্যান্ডার্ড বা মানটা বজায় রেখে কাজ করতে পারছে না। এটা দেখে তার মধ্যে প্রচন্ড ইরিটেবিলিটি তৈরি হয়। আরেকটা বিষয় তৈরি হয়, সিপিয়া যখন অসুস্থ থাকে এবং তার মনে হয় যে এত খাটনির পরেও আজকে কেউ যেন তার দিকে একটু তাকাচ্ছে না, তখন তার প্রবলেম হচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি, আমি অসুস্থ হয়ে পড়ে আছি, আমার বাড়িওয়ালা আমার দিকে তাকাচ্ছে না, আমার ছেলে আমার দিকে তাকাচ্ছে না, আমার শাশুড়ি কিছু বলতেছে না, আমি তাদের জন্য এত করি, অথচ তারা আমার জন্য একটুও দেখছে না। এই থিঙ্কিং আসলেই সিপিআর প্রবলেম কিন্তু শুরু হয়ে যায়। আর সিপিআর সারা জীবন ফ্যামিলির জন্য উজাড় করে দেয়, নিজেকে একদম উজাড় করে দেয়। বিনিময়ে সে কি চায়? বিনিময়ে সে চায় অনেক কিছু, কিন্তু স্বীকৃতি চায়, এক্স্যাক্টলি। কিন্তু বিনিময়ে চারপাশের মানুষ তাকে সেরকম ভালোবাসা বা প্রতিদান বা রেসিপ্রোকেট করতে পারে না, স্বীকৃতি দেয় না। যখনই তার এই এক্সপেকটেশন বা তার প্রত্যাশা পূরণ হয় না, তখনই তার মনের ভেতরে ইরিটেবিলিটি চলে আসে। তারপরে ইরিটেবিলিটি ধীরে ধীরে রাগে কনভার্ট হয়, রাগটা ধীরে ধীরে ক্ষোভ বা ঘৃণা, হেট্রেট তৈরি করে, এবং সবার শেষে সে কি করে, সিপিয়া নিজেকে গুটিয়ে নিয়ে চরম এক ইনডিফারেন্স মোডে চলে যায়, যেখানে সংসার, সন্তান বা স্বামী কাউকে নিয়ে তার কোনো বিন্দু মাত্র পরোয়া থাকে না। তাই না? আমরা এগুলো সিপিয়াতে পড়ার সময় প্রত্যেকটা দেখেছি, তাই না? প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আপনাদেরকে বলা আছে, যারা রেগুলার ক্লাস করেন তাদের জন্য এটা খুবই ইজি হয়ে যাবে। অতএব আপনারা যারা এখানে আছেন তারা ভালো করে বুঝেন, আমাদের এই রুগী কাজের ধরনটা কেমন, মেকানিক্যাল, তার মধ্যে ফাস্টিডিয়াস মেন্টালিটি আছে, এবং তার যে কম্পার্টমেন্ট অনুযায়ী কাজ করা, ঠাক 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 কাজ করা, এটা হবে এরপরে এটা, এই যে ছক, ছকটা ভেঙে গেল কি করে, মামা শ্বশুর আশায়। ছক ভেঙে যাওয়ার কারণে রাগটা কিন্তু এই সিপিআর ইনডিফারেন্সের জার্নি থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। সে কিন্তু একদম ইনডিফারেন্স হয়ে বিছানা যে শুয়ে পড়েনি, সিপিআর হলে শুয়ে হয়তো বা পড়তো। তো কেস যখন অ্যানালাইসিস করবেন, এই বিষয়গুলো আপনাদের কিন্তু সূক্ষ্মভাবে মাথায় রাখতে হবে। আরেকটা মজার জিনিস দেখেন, আমরা এই পরের একটা স্লাইডে যাই। এই স্লাইডটা দেখেন,
delusion poor he is, দেখতে পেয়েছেন? delusion poor he is আসেনি? হ্যাঁ আসছে। delusion poor he is, delusion poor he is, দেখেন হিরোইনাম আছে। পোর রুব্রিক্সটার মধ্যে সিপিয়াও আছে, আবার একটু আগে আমরা ভ্যানিলাকে কাছাকাছি পেলাম, ভ্যানিলাও আছে, আবার আমরা ব্যাম্বুসা করেছিলাম অনেক আগে, দেখেন ব্যাম্বুসাও আছে প্রথমে। তো এখন এই পেশেন্টকে যদি আপনি ভ্যানিলা দিতেন, যেহেতু মোটামুটি সব রুব্রিক্স গুলো কাভার করে গেছিল, তাই না, কাছাকাছি ছিল, তাহলে কি হতো? কারো কোনো আইডিয়া আছে? ভ্যানিলা যদি দেওয়া হতো 4 ডিগ্রি পাইলসের এই পেশেন্টটাকে যদি আপনি ভ্যানিলা দিতেন, ডেফিনেটলি ভ্যানিলা পেশেন্টের মধ্যে পার্শিয়াল কিছু রিলিফ এনে দিত, কিন্তু হয়তো পুরোপুরি সে সুস্থ হতো না, বা যদি সুস্থ হতো তাহলে অনেক সময় লাগবে। আমি আমার লেকচারের শেষে এর যে ফিজিক্স যে হোমিওপ্যাথির যে ব্যাখ্যা, এটা আমি আপনাদেরকে শেখাবো। এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা বুঝবেন যে কিভাবে হোমিওপ্যাথি কাজ করে। তো রাতারাতি যে উন্নতিটা ভ্যানিলা দিলে কিন্তু আসতো না। তো আমি পেশেন্টকে হিরোইনাম একটা ডোজ দিয়েছিলাম, 200 পটেন্সির একটা ডোজ দিয়েছিলাম, তো তারপরেই রুগীর ইয়ে তো আমি ফলো আপ তো আপনাদেরকে বলেছি, রুগীর ফলো আপ তো আপনারা বুঝেছেন। তো এখন আমরা এই যে কিছু রুব্রিক্সের সেট আপনাদেরকে দিয়েছিলাম, এর সাথে আরো কিছু রুব্রিক্স একটু দেখে নিব, যেগুলাকে আমরা বলবো রেট্রোস্পেকটিভ রুব্রিক্স, মানে এর সাথে লাগানো আরো কিছু রুব্রিক্স আছে, সেগুলো আমরা শিখবো। সবগুলো হয়তো ইয়েতে নাই, তারপরেও আমরা দেখব। তার আগে আমরা একটু হিরোইনাম সম্পর্কে জানি। আচ্ছা, রেট্রোস্পেকটিভ ইয়েটার স্লাইডটা হয়ে গেল, এইখানে দেখেন কিছু রুব্রিক্স আছে, তুলে নিই। এই রুব্রিক্স গুলো আমরা একটু এর সাথে আনা যায়, যেমন ডেলুশন রং ডান, হি হ্যাজ ডেলুশন রং এভরিথিং ডান রং, হ্যাঁ, efficient, organized, fair opinion of other, fair control of losing, rest cannot rest when things are not in proper place। এই রুব্রিক্স গুলো কিন্তু আমরা ওই যে প্রথম যে 6টা রুব্রিক্স বললাম, সেটার সাথে এই 6টাও আমরা চিন্তা করতে পারি। এরপরে আমরা হিরোইনাম সম্পর্কে একটু জানি। হিরোইনাম আপনারা দেখতে পাচ্ছেন, বাম সাইডে ছবি দেওয়া আছে। এটা বেসিক্যালি তেমন বইয়ে আপনারা কিছু পাবেন না, লিটারেচার নাই, শুধু প্রুভিং এ আছে। তো আজকে আমরা যেটুকু আলোচনা করছি, এগুলো কিন্তু হিরোইনামের পুরোপুরি ফ্যাসেট না, পূর্ণাঙ্গ না, বলতে পারেন যে খুব ছোট একটা অংশ, আরো অনেক জিনিস আছে। হিরোইনামে কিন্তু অনেক ফ্যাসেট পাওয়া যায়, আমাদের চেম্বারে অনেক ফ্যাসেট আসে, তো একদিনে তো সব সম্ভব না। তো আমার মহিলা মহিলার দেখেন, মহিলার কাছে মনে হচ্ছিল যে আমি একটা ভুল করে ফেলেছি, হ্যাঁ, এটাতে আমার গিল্ট, এটাকে গিল্ট আসলে ঠিক বলা যাবে না, হ্যাঁ, কিন্তু কোথাও যেন তার মধ্যে মনে হয়েছে যে আমার শ্বশুরকে বলা উচিত ছিল যে আজকে তো আমার প্রোগ্রাম ছিল, আপনি এখন খাওয়া দাওয়া করেন, কিন্তু থেকে যান, আমি আপনাকে ভালোভাবে আপ্যায়ন করব, তারপর আপনি যান, এইটা বলা যায়। তো একটা পেশেন্টের মধ্যে অ্যাংজাইটি, কনসাইন অ্যাংজাইটি, এই ইয়াটা কিন্তু ছিলই, এবং সাথে সাথে রং ডান বিষয়টাও কিন্তু ছিল। এই যে আমি রুব্রিক্সের সেটগুলো একটু আগে যে স্লাইডে দিলাম, দেখেন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অল্প অল্প করে পেশেন্টের মধ্যে ছিলই। রং ডান, এভরিথিং গোজ রং, সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে, থিংস আর নট ইন প্রপার প্লেস, হ্যাঁ, এবং এই জিনিসটা তাকে রেস্ট নিতে দিচ্ছিল না। তো এইরকম কিন্তু একটা ভাব কিন্তু তার মধ্যে ছিল পেশেন্টের মধ্যে। আর হিরোইনাম পেশেন্টরা আসলে কিরকম হয় জানেন? এরা কিন্তু খুবই অর্গানাইজড টাইপের, খুব অর্গানাইজড, এবং এরা খুব এফিশিয়েন্ট হয়, হ্যাঁ, এইরকম ফিল আমরা ওই যে ল্যাক ইকুইনাম আপনাদেরকে যখন পড়াইছিলাম, ওই রকম ফিল কিন্তু ল্যাক ইকুইনামের মধ্যে আছে। তো ল্যাক ইকুইনাম যা করছে তা হচ্ছে যে, ল্যাক ইকুইনাম কেন তৈরি হয়, ল্যাক ইকুইনামের প্যাথোলজি কেন তৈরি হয়, ল্যাক ইকুইনাম কিছু কাজ করেছে সে, কিন্তু ক্রেডিট পাচ্ছে অন্য কেউ, এখান থেকে ল্যাক ইকুইনামের প্রবলেম তৈরি হয়ে যায়। অ্যাপ্রিসিয়েট অন্য কেউ পাচ্ছে, আরে আমি এত খাটলাম, আমি এত ব্রেন খাটালাম, আমি এত স্লাইড বানালাম, আর আপনি আরেকজনকে এর ক্রেডিট দিচ্ছেন, এই জায়গাটাতে ল্যাক ইকুইনাম তৈরি হয়। কিন্তু আমাদের কেসে কিন্তু এরকমটা ছিল না।
তার কাছে মনে হচ্ছিল যে সবকিছু আমার হাত থেকে ছুটে যাচ্ছে, আমার হাত থেকে ছুটে যাচ্ছে। দেখেন রুব্রিক দেওয়া আছে, এই যে ফেয়ার কন্ট্রোল অফ লুজিং, ফেয়ার কন্ট্রোল অফ লুজিং, আমার কন্ট্রোল ছুটে যাচ্ছে। হ্যাঁ, আপনার কাছে মনে হবে যে ওই যে একটা কথা বললো না, যে আমি যদি আমার ফ্যামিলি ট্রেডিশন অনুযায়ী আমার শ্বশুরকে না খাওয়াই, তাহলে উনি যে কি বলবেন, উনি যে কি বলবেন, আমার গ্রামের লোকজন আমার সম্পর্কে কি বলবেন, এরকম একটা কথা বলেছিল। তো এই জায়গায় আপনাদের কাছে মনে হবে যে সেন্সিটিভ অপিনিয়ন আদার, সেন্সিটিভ টু অপিনিয়ন আদার আমাদের একটা রূপ আছে, তাই না? সেন্সিটিভ টু অপিনিয়ন আদার, আমি লিখে দিচ্ছি, সেন্সিটিভ টু অপিনিয়ন আদার, সেন্সিটিভ টু অপিনিয়ন আদার। এই রূপটা আপনাদের কাছে মনে হতে পারে সেন্সিটিভ টু অপিনিয়ন আদার্স। হ্যাঁ, এখানে অপিনিয়ন করার পরে সেন্সিটিভ হয়। আর এই পেশেন্ট কি বলছে যে লোকজন কি বলবে, মানে ফিউচার, ফিউচার মানে কি হবে, ফিউচার মানে কি বলেন? ফেয়ার। তাহলে সেন্সিটিভ কিন্তু হলো না, ফেয়ার। ফিউচার মানে যে যেটা এখনো আসেনি, ভবিষ্যতে আসবে। একজন ভবিষ্যৎ সম্পর্কে, বাড়ির লোকজন বা গ্রামের লোকজন ভবিষ্যতে আমার সম্পর্কে কথা বলবে। তারা কি বলবে? বলবে যে প্রথমবার শ্বশুর গেছে, মামা শ্বশুর গেছে, তাকে খাওয়াইনি। এই যে এই বিষয়টাই সেন্সিটিভ ওপিনিয়ন অফ আদার্স, এই রূপটা কিন্তু এখানে কোয়ালিফাই হলো না। এখানে কি রূপ নিতে হয় দেখেন, আমরা এখানে নিয়ে নিয়েছি, কি নিয়েছি? ফেয়ার ওপিনিয়ন অফ আদার। বুঝতে পারছেন? আমি কিন্তু ক্লিয়ার করে বুঝাই দিলাম কেন সেন্সিটিভ ওপিনিয়ন আদার নিলাম না, কেন ফেয়ার ওপিনিয়ন আদার নিলাম। আর কি, আর হচ্ছে রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। মহিলাটা সে কথাটাই বলতেছিল, যতক্ষণ না আমি আমার কাজ কমপ্লিট করতে পারবো ততক্ষণ আমি এটা করে যাব। যদি রাত 12টা বাজে তাও আমি আমার ঘরে ঝাড় দিব, কারণ সে অর্ডারে থাকে। আজকের দিনে এই সময় এই কাজ করতে হবে, ওই সময় ওই কাজ করতে হবে, ওই সময় ওই যেতে হবে। যে কম্পার্টমেন্টের কথা বারবার বলতেছে, কম্পার্টমেন্ট, এটা 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 এটা। আর সেদিন যদি এত পেন থাকার সত্ত্বেও কাজের পরের দিন কি হলো, তার পেন হওয়া শুরু হলো রাত থেকে। ফার্স্ট ডিগ্রি ছিল পাইল, কিন্তু ফার্স্ট ডিগ্রি পাইল সে বুয়া আসলো না, না আসাও সে কিন্তু কাজ করছে। হাজবেন্ড বললো না যে তারপরে সে সব কাজ করছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস, আমরা এই রুব্রিক্সটা নিতে পারবো। আচ্ছা, পরের একটা রুব্রিক্স, পরের একটা স্লাইড আমরা একটু দেখি, এটা উপরে যাবে। সেটা হলো, দেখেন পড়তে পারছেন, ইমপেশেন্ট অ্যাঙ্গার উইথ, ইমপেশেন্ট ট্রাইফলস অ্যাবাউট, ইরিটেবল টু হার ফ্যামিলি, ইরিটেবল হোয়েন ডিস্টার্ব, ইরিটেবল ট্যাসিটার্ন। তো এই যে ইমপেশেন্ট অ্যাঙ্গার উইথ, ইমপেশেন্ট অ্যাঙ্গার উইথ, সে এতটাই ইমপেশেন্ট যে ভুলে গেছে যে আজকে তার মেয়ের বার্থডে। এতটাই ইমপেশেন্ট, ওই যে মনে আছে মেয়েকে সে বকাবকি করলো, সামান্য বিষয় নিয়ে মেয়েকে বকাবকি করলো। কেউ কখনো করে? আজকে আমার জন্মদিন, আমার বাবা মা আজকে আমাকে বকাবকি করবে? কিন্তু সে ইমপেশেন্ট অ্যাঙ্গার উইথ, তার এত অ্যাঙ্গার হয়ে গেছে এবং সে অস্থির হয়েছিল, সে তাকে বকাবকি করছে। সে বলছিল যে ছোট ছোট বিষয়গুলো আমাকে এফেক্ট করে। ইমপেশেন্ট অ্যাবাউট ট্রাইফলস, ইরিটেবল ফ্যামিলি টু হার, ইরিটেবল ডিস্টার্বড হোয়েন, তার ডিস্টারবেন্স ছিল যে গেস্ট আসলে সেটা নিয়ে সে অনেক ডিস্টার্ব হয়ে পড়লো। মামা শ্বশুর আসলো, সেটা নিয়ে সে অনেক ডিস্টার্ব হয়ে পড়লো। সে বলছে যে আমার যখন রাগ হয় তখন আমি কি হয়, চুপচাপ শান্ত হয়ে যাই। মহিলা কিন্তু প্রথমে বলেছিল, আপনাদের মনে আছে কিনা, এই রুব্রিক্সটা মনে রাখবেন, ইরিটেবল ট্যাসিটার্ন। আমার অনেক রাগ হয়, আমি যখন অনেক অস্থির হয়ে যাই, হ্যাঁ ইরিটেবল হয়ে যায়, তখন আমি একদম মুখ বন্ধ করে রাখি। তাহলে রুব্রিক্স কি হলো? ইরিটেবল ট্যাসিটার্ন। তো আমরা ইমপেশেন্ট রুব্রিক্সটা একটু বোঝার চেষ্টা করবো, ইমপেশেন্ট ওয়ার্ডটা একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, এখানে লিখে দিয়েছি, দেখেন আমি আপনাদের জন্য নোটটা করেছি। ইমপেশেন্ট, ইমপেশেন্ট মানে কি? ইমপেশেন্ট মানে হলো যখন আপনি শান্ত থেকে কোনো ব্যক্তি বা বস্তুর জন্য অপেক্ষা করতে পারবেন, একদম শান্তশিষ্ট হয়ে ধীর স্থির হয়ে আপনি অপেক্ষা করতেন, চুপচাপ বসে আছেন, এটা পারবেন না, এটা হলো ইমপেশেন্ট। ইমপেশেন্ট শব্দটির প্রধান বাংলা অর্থ হচ্ছে অধৈর্য বা অস্থির। পরিস্থিতি ভেদে এর আরো কিছু অর্থ ব্যবহৃত হয়, যেমন অধীর, কোনো কিছুর জন্য প্রবল আগ্রহ বা অপেক্ষা করতে না পারা। অসহিষ্ণু, যেটা হলো সহ্য করতে অক্ষম। উৎসুক, যখন কোনো পরিস্থিতি বা কোনো মানুষ
মানুষের কাজের গতি আপনার গতির থেকে স্লো হয়ে যায়, ধীর মনে হয়, তখন আপনি তীব্র বিরক্ত বা অ্যানয়েড, ইজিলি অ্যানয়েড হয়ে পড়েন। মনের এই শান্ত মন, মনের এই শান্ত থাকতে না পারার অক্ষমতা, দ্রুত ইরিটেবল হয়ে যাওয়া এবং ভিতরে ভিতরে এক ধরনের চরম অস্থিরতা তৈরি করে। এইটাই হলো ইমপেশেন্ট মেন্টালিটি, ইমপেশেন্ট মানসিকতা। বুঝতে পারলেন? ইমপেশেন্ট মেন্টালিটি। তো ইমপেশেন্টের দুইটা রূপ। আমাদের রোগীর ক্ষেত্রে এর গভীর সংযোগটা চলুন একটু বুঝে দেখা যাক। কারো প্রতি, কোনো পরিস্থিতির প্রতি অধৈর্য হওয়া, যখন বাহিরের কোনো পরিবেশে ধীর গতির বা মানুষের আচার আচরণ আপনার মনের গতির সাথে মেলে না, তখন যে বিরক্তি তৈরি হয়। এই যে দেখেন, উদাহরণ দিয়ে দিচ্ছি, দ্য প্যাসেঞ্জার আর গেটিং ইমপেশেন্ট এট দ্য ডিলে, ট্রেন বা বাস বা ফ্লাইট লেট করে আসছে, এই কারণে কি যাত্রীরা চরম অধৈর্য হয়ে পড়লো। ইটস নট গুড বিং ইমপেশেন্ট উইথ স্মল চিলড্রেন। ছোট বাচ্চাদের উপরে অধৈর্য হওয়া মোটেই ঠিক না, কারণ তাদের গতি বড়দের মতো দ্রুত হবে না। হবে? ছোট বাচ্চারা কি আপনাদের মতন কাজ করতে পারবে? বড়দের মতন পারবে না। তাহলে ওদের উপরে ইমপেশেন্ট হওয়া যাবে না। এবার আমাদের রোগীর কথা ভাবুন। স্বামী বলছিল, হাজবেন্ড বলছিল যে 5টা থেকে 5:30টার মধ্যে অফিস থেকে ফিরবে, কিন্তু অফিসের কাজে সে ফেসে যেয়ে সে লেট করে ফেললো। ওই মহিলা, ওই ভদ্র মহিলা কিন্তু একজন চরম ইমপেশেন্ট তখন হয়ে গেছিল, ইমপেশেন্ট মুডে তখন চলে যায়। ঘড়ির কাঁটা 5টা পার হতে হতে তার মনের মধ্যে এক ধরনের অ্যানোয়েন্স তৈরি হয়ে যায় এবং ইরিটেবিলিটি লাফায় লাফায় বাড়তেছিল। তিনি শান্ত হয়ে স্বামীর জন্য অপেক্ষা করতে পারছিলেন না, কারণ তার কাছে মনে হচ্ছিল যে আমার হাজবেন্ড খুবই স্লো, খুব লেট। আর সে যদি স্লো বা লেট হয়ে যায়, তাহলে আমার যে যে কম্পার্টমেন্ট করা পরিকল্পনাগুলো আছে, নিখুঁত পরিকল্পনার ছক, সেগুলো ভেঙে যাবে। ঠিক আছে? দ্বিতীয় বিষয়টা দেখেন, কোনো কিছু দ্রুত পাওয়ার জন্য উতলা। যখন কোনো ব্যক্তি চায় যে একটা নির্দিষ্ট ঘটনা বা কাঙ্ক্ষিত জিনিস খুব দ্রুত ঘটুক বা তার সামনে আসুক, এই যে স্লাইডের ভাষায় কি দিয়েছি, ওয়ান্টিং সামথিং টু হ্যাপেন সুন। কোনো বিষয়ের জন্য তীব্র উতলা হয়ে যাওয়া, কোনো বিষয়ের জন্য তীব্র উতলা হয়ে যাওয়া। উদাহরণ কি? বাই দ্য টাইম দে আর 16 মেনি ইয়াং পিপুল আর ইম্পেশেন্ট টু লিভ স্কুল। 16 বছর বয়স হতে না হতে অনেক তরুণ তরুণী স্কুল জীবন শেষ করে আমাদের গ্রামে দেখা যায় স্বাধীন দুনিয়ায় পা রাখার জন্য একদম উতলা হয়ে যায়, আর পড়ালেখা করবো না, এই ক্লাস 8 পাস হয়ে গেছে, আর দরকার কি। তো আমাদের রোগীর মনের অবস্থাটাও ঠিক এরকম হয়েছিল। তিনি ব্যাকুল বা উতলা হয়ে অপেক্ষা করছিলেন যে মেহমান আসার আগেই কেকটা দ্রুত বাসায় চলে আসতে হবে, কাজ যেন উলট পালট না হয়। হ্যাঁ, এই যে কোনো কিছু দ্রুত ঘটার মধ্যে মনের মধ্যে যে একটা তীব্র তাড়াহুড়া বা উতলা ভাব, এটাই অবচেতন মনের মধ্যে তার স্ট্রেসকে অনেক গুণে বাড়িয়ে দিচ্ছিল, এই ইমপ্রেশন বিষয়টা। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। ইমপেশেন্টের এইটা দেখেন, এই স্লাইডটা দেখেন, বুঝা যাচ্ছে তাই না? ভালো করে খেয়াল করেন ইমপেশেন্টের ব্যক্তিরা কিভাবে থাকে, কিভাবে করে। জলদি চলে, যে ছবিগুলো দেন সব দেওয়া আছে এখানে। জলদি করো, ঘড়ি দেখছো, ঘড়িতে দেখছো কত বাজে, আসলের সময় হয়ে গেল গেল, বুঝতে পারছো, আর সময় দেওয়া যাবে না। এগুলো সব ইমপেশেন্ট পেশেন্টরা আপনার সামনে এসে বলে, আমাকে এক্ষুনি সব বলে দাও, আমি আর থামতে পারছি না, আমাকে দ্রুত বলো, আমাকে এক্ষুনি বলো। এই যে দেখেন গাছের এই পাশে, গাছে পানি ঢালছে। কেন পানি ঢালছে? বেশি বেশি ওয়াটারিং, বেশি করে ফার্টিলাইজারিং কেন করছে? গাছটা কেন দ্রুত বাড়ছে না? ঠিক আছে, আমি বেশি বেশি পানি দিব। আরে বাবা, বেশি বেশি পানি দিলে কি গাছ দ্রুত বাড়বে না, গাছ মরে যাবে? এটা কিন্তু মাথায় আসছে না। ইমপ্রেশন ব্যক্তিদের এরকম হয়। কখন যে সন্ধ্যা হবে, এই যে ঘড়ি যে দেখেন, হ্যাঁ, আমার সিরিয়ালটা কেন দ্রুত আসছে না, এই যে এখানে দেওয়া আছে স্লাইডে দেখেন। এই যে চিনসামের ইয়েটা দেখেন এই পাশে নিচের দিকে, চিনসাম কি হয়েছে, ট্রাফিকে ফেসে গেছে। হ্যাঁ, আর এই যে ক্যাট দেখেন, এই যে বিড়াল, টম ক্যাট দেখেন পায়চারিটা কিভাবে করছে। ঠিক আছে, আর এই যে এই পাশের ডোনাল্ড ডাক দেখেন কিভাবে এরকম এরকম করে আঙ্গুলের মধ্যে নড়াচ্ছে। এগুলো সবই হলো ইমপেশেন্টের পার্সন যারা থাকে, তাদের অ্যাটিটিউড এরকম। ঠিক আছে, কি বোঝা যায়?
জি স্যার, বোঝা যায়। ঠিক আছে। আমরা হিরোইনাম সম্পর্কে এবার আলোচনায় আসি। হিরোইনাম আমরা দিলাম, হিরোইনাম সম্পর্কে একটু ভালো করে জানবো, কেননা একটু আগেই বললাম যে প্রুভিং ছাড়া ম্যাথমেটিক্যাল গুলোতে তেমন কিছু নাই। হিরোইনাম বেসিক্যালি একটা শক্তিশালী ব্যথানাশক, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে অ্যানালজেসিক ড্রাগ এবং নার্কোটিক ড্রাগ, তাই না? হিরোইনামের একটা স্লাইড বানাইছিলাম, কই গেল? স্লাইড গুলো সব এলোমেলো হয়ে গেছে। আচ্ছা যাক, এটাতে থাক। তো নার্কোটিক মানে কি জানেন না? নার্কোটিক, নার্কোটিক মানে হচ্ছে ড্রাগ। যে ড্রাগ, নার্কোটিক ড্রাগে কি হয়? নেশা হয়। লোকজন যখন নেশা করে তখন কি হয়? তারা হাই লেভেলে উঠে যায়। আমাদের এখানে, আমি এর আগেও মনে হয় গল্পটা বলেছি, আমাদের এখানে একটা কলেজ আছে, সেখানে একটা পিয়ন আছে। পিয়নটা রেগুলার সম্ভবত গাঁজা খেত। হ্যাঁ, তো পরে ও প্রিন্সিপাল জিজ্ঞাসা করে যে তুমি গাঁজা খাও কেন? তো আমাদের গাঁজা খেলে আমি চাঁদে উঠে যাই, হ্যাঁ, চাঁদে চলে যাই। তো লোকজন বেসিক্যালি নেশা করে হাই লেভেলে উঠে যায়। আবার এটা এন্টি অ্যানালজেসিক ড্রাগ, তার মানে এটা নেওয়ার পরে ব্যক্তি কিছু শুনে না, শুনতে পায় না, বধির হয়ে যায়, নামনেস চলে আসে, কিছু বুঝতে পারে না, তথা তার বোধ শক্তি একদম লোপ পেয়ে যায়। মানে তার মধ্যে নার্কোটিক ইফেক্ট দেখা যায়। তো নার্কোটিকের প্রভাবে হয় কি, আপনি যখন ড্রাগ নেবেন তখন ব্যথার অনুভবটা কম হয়। তো হিরোইনাম, এই নামটা জার্মান হিরোইস শব্দ থেকে আসছে, যার নাম হচ্ছে হিরোইক বা বীরত্বপূর্ণ, বীরত্বপূর্ণ এবং পাওয়ারফুল, যেভাবে হিরোরা হিরোগিরি করে। তো হিরো কেন কেন পছন্দ, আমরা মানুষরা কেন হিরোদেরকে কেন পছন্দ করি? কারণ আপনারা কি সিনেমাতে কখনো দেখেছেন কেউ ভিলেনকে পছন্দ করে? ডেফিনেটলি করে না, হিরোকে পছন্দ করে। কারণ কি? হিরো এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করতেছে, একদম ডেঞ্জার, খুব ডেঞ্জারাস সিনে এসে ফাইট করতেছে, ফাইট করে সে জিতে যাচ্ছে। এই জন্য আমরা হিরোদেরকে পছন্দ করি। তো এই অ্যাটিটিউডটাই হচ্ছে হিরোইনের মধ্যে থাকে। তো তার নাম থেকে আমরা রেপার্টারিতে অনেকগুলা রুব্রিক্স কিন্তু পাই। রুব্রিক্স গুলা কি এখানে দেওয়া আছে? রুব্রিক্স গুলা, রুব্রিক্সের স্লাইডটা আমার তৈরি করা হয়নি, আমি রুব্রিক্স গুলা দিয়ে দিই। শুধুমাত্র এই যে কথাগুলো বললাম এর উপরেই নাম থেকে অনেকগুলা ইয়ে থাকে। আমি রুব্রিক্স গুলো আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, এই মেসেজে দিয়ে দিচ্ছি, আপনারা একটু লিখে নেন। সেটা হচ্ছে পাওয়ার, সেন্সিটিভ অফ, কারিজিয়াস, ফাইট ওয়ান টু বি, হ্যাঁ, ডিটারমিনেশন, ডিক্টেটোরিয়াল, ইজ, ফিলিং অফ। এই ইয়েগুলা কিন্তু আমরা দেখতে পাই। এর মধ্যে আমরা পজিটিভনেসও কিন্তু পাই। তো পজিটিভ ওই ব্যক্তি যে পুরোপুরি কনভিকশন তথা দৃঢ় প্রত্যয়ের সাথে চলে। হ্যাঁ, এই যে আমি যে রুব্রিক্স গুলো এতক্ষণ বললাম, যে ফাইট ওয়ান টু বি, ডিটারমিনেশন, ডিক্টেটোরিয়াল, পাওয়ার, সেন্সেশন, কারেজিয়াস, ইজ, ফিলিং, হ্যাঁ, এই রুব্রিক্স গুলার কোয়ালিটি কিন্তু হিরোদের থাকে। হিরোদের মধ্যে আপনারা এই কোয়ালিটির মেন্টালিটি আপনারা পাবেন। হ্যাঁ, যারা পাওয়ারফুল ব্যক্তি থাকে তাদের মধ্যে এটা পাওয়া যায়। পাওয়ারফুল ব্যক্তিরা কি করে? ডিক্টেটোরিয়াল হয়, ডিক্টেট করে, হ্যাঁ, এবং এদের ডিটারমিনেশন অনেক স্ট্রং হয়। পাওয়ারফুল ব্যক্তি ফাইট করতে পারে, কোনো কিছু ইজিলি করতে পারে। হ্যাঁ, তো প্রথম দিকে হিরোইন এসেছিল তখন মনে হয়েছিল যে এটা তো নন অ্যাডিকটিভ, মানে এটা নেশা জাতীয় কিছু না। হ্যাঁ, আপনারা মিউট হয়ে থাকেন। তো আমরা ওই ইতিহাসগুলো আবার দেখবো, আমি সুন্দর করে ওটাকে সাজাইছি আর কি। তো ওই সময়ে এটা ব্যবহার করা হতো মরফিন অ্যাডিকটিভের, যারা মরফিনে অ্যাডিকটিভ ছিল তাদের ট্রিটমেন্ট হিসাবে, এবং যাদের অনেক কফ উঠতো এই কফের ওষুধ হিসাবে, কফ সিরাপ। কিন্তু পরবর্তীতে বোঝা গেল যে এটা নেশা। তো সম্প্রতি সময়গুলোতে দেখা গেছে যে তারাই হিরোইনের প্রতি আসক্তি হয়ে পড়ে যারা তাদের জীবনে কোনো আশার আলো দেখতে পায় না, এবং সমাজে তাদের সাধারণ মানুষের মতন কোনো সুযোগ সুবিধা বা সমৃদ্ধি ভোগ করার কোনো সুযোগ নাই। তাদের কাছে এই বিষাক্ত মাদকটা আসলে এক ধরনের অ্যানেস্থেসিয়া বা অবশকারী ওষুধের মতন কাজ করে, যা তাদের সমাজ থেকে ছিটকে পড়ার মানসিকতা, তারপরে গৃহহীনতা মানে হোমলেসনেস, অ্যাবিউজ,
চরম দারিদ্রের তীব্র যন্ত্রণা থেকে সাময়িকভাবে নিস্তেজ করে দেয়, ভোঁতা করে দেয়। তবে মনে রাখবেন যে এই ডায়ামরফিনের ক্লিনিক্যাল ব্যবহারও আছে। হাসপাতাল বা হসপিটালগুলোতে মুমূর্ষু রোগীদের তীব্র এবং অসহ্য যন্ত্রণা লাঘব করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। তো আমাদের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, কারো মনে আছে? আমি বলতেছিলাম যে বারবার খেয়াল করবেন, আপনারা আপনাদের চেম্বারও দেখবেন, পেশেন্টের 4 ডিগ্রি পাইলস। 4 ডিগ্রি পাইলস মানে কি? পাইলসের যে নোট গুলা, সেগুলা হচ্ছে ঠেলেও ভিতরে ঢুকানো যায় না। সেই 4 ডিগ্রি নোট গুলা নিয়ে চেম্বারে সে বসে আছে, অথচ তার মধ্যে কোনো যন্ত্রণার অনুভূতি নাই। তার কাছে মনে হচ্ছিল না যে সে 4 ডিগ্রি পাইলস নিয়ে বসে আছে। তো এটা কিন্তু হিরোইন নামের একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। তো এই ড্রাগ যেহেতু মানে এটা যেহেতু ড্রাগ সাবস্টেন্স, তাহলে এর ইফেক্ট তো আপনার নার্ভাস সিস্টেমের উপরে থাকবেই। তো হিরোইন নামের আমরা শর্ট টার্ম কিছু প্রভাব আমরা দেখব। হ্যাঁ, হিরোইন নামের শর্ট টার্ম কিছু প্রভাব আমরা একটু দেখব। সেটা হলো যে হিরোইন শরীরে প্রবেশ করার পর প্রথম কাজ হলো তীব্র ব্যথা বা বেদনা কমিয়ে দেওয়া। আপনি বডিতে নিয়ে নিলেন, তীব্র ব্যথা বেদনা কমে যাবে এবং আপনার স্নায়ুতন্ত্র অনেক স্বাভাবিক প্রক্রিয়ায় একদম নিস্তেজ, একদম ডিপ্রেসড করে ফেলবে। এটা কাশির রিফ্লেক্স বা এই যে আমি কাশছি যে বেগ, সেটাও একদম গায়েব করে দেয়, উধাও করে দেয়। একই সাথে এটি মানুষের সাধারণ ক্ষুধা, লিবিডো মানে কি? যৌনাকাঙ্ক্ষা, দৈনন্দিন কাজের এনার্জি, রক্ত সঞ্চালন এবং শ্বাস প্রশ্বাসের গতিকেও মারাত্মকভাবে স্তব্ধ বা অবদমিত করে ফেলে। হ্যাঁ, অবদমিত করে ফেলছে। এরপরে কি? মস্তিষ্ক হরমোনের উপরে প্যাথোলজিক্যাল আঘাত। এটা একটু আমরা বুঝি। মস্তিষ্কের উপরে প্রভাবটা কি? এটা আমাদের মস্তিষ্কের লোকাস সেরুলিয়াস, দেখেন এই যে আমরা এখানে ছবিতে দিয়েছি লোকাস সেরুলিয়াস, দিয়েছি না? লোকাস সেরুলিয়াস এই অংশকে সরাসরি আক্রান্ত করে। এর ফলে সাময়িকভাবে মানুষের মনের মধ্যে ভয় এবং উদ্বেগ বা অ্যাংজাইটি উধাও হয়ে যায়। ওই জায়গায় যখন এফেক্টেড হয়ে যায়, মানুষের মনের ভয়, অ্যাংজাইটি সব গায়েব হয়ে যায়। এরপরে কি হচ্ছে? এরপরে পরিপাক তন্ত্রের মারাত্মক প্রভাব ফেলে। এটা আমাদের কোলনের স্বাভাবিক পেরিস্টালসিস বা ওই যে অন্ত্রের যে নাড়াচাড়া, আমাদের পায়খানাটা বাড়ায় যেভাবে, আমরা দেখেছি না যে আমরা যারা অ্যানাটমি পড়েছি তারা তো দেখেছি যে পায়খানা গুলা কিভাবে হয়। সেই পেরিস্টালসিসটা একদম পুরোপুরি বাধাগ্রস্ত করে ফেলে। এর ফলে রোগীর মধ্যে তীব্র কনস্টিপেশন দেখা যায়, একদম তীব্র কনস্টিপেশন রোগীর মধ্যে আমরা দেখতে পাই। এরপরে কি হচ্ছে? হরমোনের ভারসাম্যহীনতা। এটা মস্তিষ্কের অ্যান্টিরিয়র পিটুইটারি রেগুলেটরি হরমোনকে ব্যাহত করে, যা পরবর্তীতে লিউটিনাইজড হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে এফএইচএস, এলএইচএস, আমরা যে থাইরয়েডের যে ইয়েগুলা টেস্ট করি, এলএইচএস, এলএইচ, এফএসএইচ, সেগুলোকে একদম উলটপালট করে ফেলে। ফলে কি হচ্ছে? আমাদের মহিলাদের, মা বোনদের কি হয়? মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যায় বা অ্যামোনেরিয়া দেখা দেয়। আর কি হয়? শরীরের প্রান্তীয় অঞ্চল মানে পেরিফেরাল ব্লাড ভেসেল, এটা প্রসারিত হয়ে যায় এবং ডাইলেট হয়ে যায়। এর ফলে রোগীর শরীরের ভেতরে হুট করে এক ধরনের তীব্র গরম এবং উত্তাপের অনুভূতি হতে থাকে, হট ফ্লাশ, এবং সেই সাথে প্রচুর পরিমাণের ঘাম তৈরি হতে থাকে। ঠিক আছে? এরপরে কি অন্যান্য শারীরিক ও মানসিক লক্ষণগুলা কি হয়? হিরোইন নেওয়ার পরে চোখের মনি বা পিপল একদম সূচের ভাগের মতন ছোট বা পিনপিক হয়ে যায়। এর পাশাপাশি রোগীর শরীরে আরো বেশ কিছু ক্লিনিক্যাল লক্ষণ দেখা যায়, যেমন বমি বমি ভাব, তীব্র বমি, চরম অলসতা এবং তন্দ্রাচ্ছন্নতা, লিভার এবং কিডনির কার্যকারিতা নষ্ট, তীব্র অচেতনতা, স্তব্ধতা, মূর্ছা যাওয়া, এমনকি রোগী কোমায় পর্যন্ত চলে যেতে পারে। তারপরে হ্যালুসিনেশন হয়, অবাস্তব হ্যালুসিনেশন তৈরি হয়। স্কিনে প্রচন্ড চুলকানি এবং আর্টিকেরিয়া তৈরি হয় এবং স্কিনে র্যাশ বা চর্মরোগ দেখা যায়। তো সবশেষে বলা যায় এটা খুবই বিপজ্জনক একটা মনস্তাত্ত্বিক দিক হলো হিরোইন। দেখেন আমি এটা দিয়ে দিচ্ছি, নেক্সট স্লাইডটা ভালো করে দেখেন।
হিরোইন গ্রহণের পরে আহ, রোগী দীর্ঘদিন মানসিকভাবে ডিপ্রেস বা হীনমন্যতায় থাকে, লো সেলফ স্টিম। হ্যাঁ, হীনমন্যতা হুট করে এক ধরনের কৃত্রিম বা মিথ্যা আনন্দ বা ইউফোরিয়া ইউফোরিয়ায় চলে যায়। আহ, মানে রোগী দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে আছে, হীনমন্যতায় আছে, হিরোইন নেওয়ার পরে হুট করে তার মধ্যে একটা আর্টিফিশিয়াল ইউফোরিয়া তৈরি হয়ে যায়। ইউফোরিয়া কাকে বলে? ইউফোরিয়া হচ্ছে একটা মিথ্যা আনন্দ, সিডো, কি বলবো, একটা আনন্দ তৈরি হয়ে যায়, চেয়ার চেয়ারফুল ভাব চলে আসে এবং চরম আত্মতৃপ্তিতে রূপান্তরিত হয়। তো ফলে মনের ভিতরে সমস্ত স্বাভাবিক দ্বিধাবোধ, ভয় বা লজ্জা পুরোপুরি একদম কর্পূরের মতন উড়ে যায়। ঠিক আছে, এরপরে আমরা হিরোইন টলারেন্স নিয়ে একটু আলোচনা করব। হিরোইন টলারেন্স এবং পরিবেশের মনস্তাত্ত্বিক সংযোগ। মাদকাসক্তির ক্ষেত্রে টলারেন্স বা সহনশীলতার বিষয়টা কিন্তু কেবলমাত্র ড্রাগের পরিমাপের উপরে নির্ভর করে না, এর পেছনে গভীর পরিবেশগত মনস্তত্ত্ব জড়িয়ে রয়েছে। ইঁদুরের উপরে করা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে এদের টলারেন্স বা সহনশীলতা মূলত নির্দিষ্ট পরিবেশের উপরে নির্ভরশীল। একজন মাদকাসক্ত ব্যক্তি যখন তার নিয়মিত বা চেনা পরিবেশে মাদক গ্রহণ করে, খুব ভালো করে খেয়াল করেন, নিজের বাড়িতে, মানে নিজের পাড়াতে যখন সে মাদকাসক্ত হচ্ছে, সে মাদক গ্রহণ করছে, চেনা পরিবেশে মাদক গ্রহণ করছে, তখন তার শরীর অনেক উচ্চ মাত্রা হাই ডোজ অনায়াসে সহ্য করতে হচ্ছে। ধরেন 1 পুরিয়া হিরোইন খাচ্ছে, সমস্যা নাই, 2 পুরিয়া 5 পুরিয়া খাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এই ব্যক্তি যদি নতুন কোনো অচেনা পরিবেশে যায়, আনইউজুয়াল এনভায়রনমেন্ট, ধরেন যে রাজশাহীর ছেলে ঢাকায় যায় হিরোইন খাওয়া শুরু করছে, তখন তার শরীরে সেই সহনশীলতা বা টলারেন্স হুট করে অনেকটা হারায় যায়। এই কারণে অনেক সময় রাজশাহীতে দেখা যাচ্ছে 5 পুরিয়া হিরোইন খাইতো, কিচ্ছু হতো না, কিন্তু ঢাকায় যে 1 পুরিয়াই তার কাছে ওভারডোজ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় পুরনো আসক্তি ব্যক্তি চেনা পরিবেশের বাইরে গিয়ে সম পরিমাণে ড্রাগ নেওয়ার পরে হঠাৎ ওভারডোজের শিকার হয়ে মারা যায়। বুঝতে পারছেন? অদ্ভুত একটা ফিচার। তো এই ব্যক্তির ক্ষেত্রে ইনভায়রনমেন্টাল ক্লাটার তথা কেওয়াজ বা কোলাহল হলো এদের ডিস্টার্ব। কেওয়াজ হলে এরা ডিস্টার্ব হয়ে যায়। ইনভায়রনমেন্টাল ক্লাটার মানে হচ্ছে আশেপাশে নোংরা আবর্জনা, আমি গতদিন বলেছিলাম, আবর্জনা নয় এরকমটা না, বরং মাঝে মাঝে মধ্যে আমরা যখন কারো বাসায় যাই তখন আমাদের কাছে মনে হয় যে এই জায়গাটার মধ্যে না কোনো একটা পজিটিভ ভাইব পাচ্ছি না। হ্যাঁ, মানে ভালো লাগতেছে না। আবার কোন কোন জায়গায় আছে, যেমন ধর মসজিদে গেলাম, পুরনো কোনো মসজিদ বা কোনো মাজারে গেলাম বা ইয়েতে গেলাম, হ্যাঁ, তখন কি হয়, মনের মধ্যে এক ধরনের আলাদা ভাইব আসে, একটা ভালো লাগা কাজ করে। তো এইরকমটা পাওয়া যায়। হিরোইন রুটিন ডোজ তার পরিচিত ইনভায়রনমেন্টে টলারেট করতে পারে, কিন্তু ওই ডোজ অন্য ইনভায়রনমেন্টে তার জীবনের জন্য হুমকি হয়ে যায়। তো এই জন্যই এই ব্যক্তিরা ইনভায়রনমেন্ট টলারেন্ট হয়। যেহেতু এটা একটা ড্রাগ সাবস্টেন্স, তাই এর উইথড্রোস কিছু সিমটম থাকবে। স্লাইডটা দেখেন, এখানে আমি দিয়ে দিচ্ছি উইথড্রোস সিমটম কি। দীর্ঘদিন ধরে হিরোইনে অভ্যস্ত বা আসক্ত ব্যক্তিরা যখন হঠাৎ করে মাদক, মানে ওই গ্রহণ করা বন্ধ করে দেয়, হিরোইন খেতে খেতে বন্ধ করে দেয়, তখন তার শরীরের মধ্যে অনেক কষ্টকর কিছু উইথড্রল সিমটম দেখা যায়। এগুলো কি কি? 1 নম্বর হলো মনের মধ্যে চরম আতঙ্ক বা ভীতি তৈরি হয়, অত্যন্ত অস্থির এবং ছটফটানি যুক্ত ঘুম তৈরি হয়, হাড়ের জোড়ায় জোড়ায় এবং মাংসের তীব্র ব্যথা হয়, ক্রমাগত বমি বমি ভাব, তীব্র বমি হওয়া এবং সেই সাথে ডায়রিয়া বা পাতলা পায়খানা, তারপরে গায়ের লোম খাড়া হয়ে যাওয়া এবং পুরো শরীর কাঁপুনি বা ঠান্ডা লাগার অনুভূতি তৈরি হয়, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া এবং পেটের তীব্র মোচড় বা ক্র্যাম্প ধরা হয়, মূত্রথলির উপরে নিয়ন্ত্রণ হারায় যায় এবং ওই যে অনিচ্ছাকৃত প্রস্রাব বাড়িয়ে যায়, এবং নাক দিয়ে অনবরত পানি, রানিং নোজ, টপ 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 করে পানি পড়তে থাকে, এবং পুরা শরীরের মাংসপেশিতে তীব্র খিঁচুনি বা স্পাজম তৈরি হয়। তো এই তীব্র শারীরিক খিঁচুনি বা পা ছোড়ার যন্ত্রণার কারণে ইংরেজিতে আসক্তি ছেড়ে দেওয়ার এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়াটাকে বলে কিকিং দ্য হ্যাবিট। ইংরেজি থেকে এই টার্মটাকে বলা হচ্ছে কিকিং দ্য হ্যাবিট। ঠিক আছে,
কাছে টাইম চাইছিল, আপনার সাথে তো বলবে। হ্যাঁ, ওটা আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। ওকে ওকে।
সার্ভিসটা অনেক ঠিকই আছে। হুম। এটা বলা হচ্ছে শাহানাপুর কাছ থেকে হচ্ছে আপনি নেবেন, রাইট? মানে আপনার কাছ থেকে তো শাহানাপুর নিয়ে আসার পরে নাকি? সেটা বুঝছি। আপনি যে সার্ভিসটা বানাইছেন সেই সার্ভিসটা কোন জায়গায় কাজ করে? শাহানাপুর সার্ভিস যেটা, সেইটা যেখান থেকে খাই না ওইখান থেকে আপনি খাই করেন, মানে ওই ইয়া থেকে বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম। আপু, ওই যে সার্ভিসটা, এনিগমার যে সার্ভিসটা, ওটার কি অবস্থা? স্যার, এখন এখন ওইখান থেকে ডাটা দেওয়ার পরে এই হবে, তাই তো? এখন হচ্ছে আপনাদের যে সার্ভার থেকে আপনার ডাটা পুল করবেন, ওইখানে কানেকশন চেঞ্জ যে ব্যাপার আছে না, যেহেতু এখন সার্ভার চেঞ্জ হয়ে গেছে, ওই কাজটা কি আপনাদের করা হয়েছে?